শহীদ আমাদের দুই শহীদ শহীদ আব্দুল লতিফ, শহীদ বদিউজ্জামান, মীর মুগ্ধ এবং আমাদের শহীদ আবু সাইদ, যিনি অভ্যুত্থানের একজন আইকনে শহীদ হিসাবে পরিণত হয়েছিলেন, তাদের সংগ্রামী স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং আমাদের এখানে পার্টির যেমন কয়েকজন শহীদ হয়েছেন এই লড়াইয়ে, আমাদের এখানে আছেন সিংহাসন কিছু আমাদের রাজনৈতিক পরিষদের সদস্য, তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের অনেকে যারা এখানে আছেন, অনেকে আমরা আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, হাসপাতালে ছিল। এবং আওয়ামী দুঃশাসনের 16 বছর আমি নিজেই 8-9 বার শেখ জামালি সহ আমরা আহত হয়েছিলাম, হাসপাতালে যেতে হয়েছে, জেলেও যেতে হয়েছে। তো সেই একটা প্রেক্ষিত, কিন্তু আমরা কবিতা পরিষদের আমরা মনে করি যে আপনাদের যে ভূমিকা, আমার মনে আছে বিশেষ করে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে তখন আমাদের যাত্রাটা তখন শুরু হয়েছিল। আমি সেই যাত্রার রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে ছিলাম, আপনাদের সহযোগী হিসাবে আমরা রাজনৈতিক মাঠে আমাদের ভূমিকা পালন করবার চেষ্টা করেছি। কবি মোহন রায়হান বললেন যে কিভাবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের এই কবিতা পরিষদকে কিভাবে একটা অমীকরণ, একটা দলীয়করণ করবার জন্য একটা যে তৎপরতা হয়েছিল সেটা উল্লেখ। এবং এটা খুবই আনন্দের এবং এটা কিছুটা স্বস্তি যে এই আওয়ামী দুঃশাসনের পতনের পরে জাতীয় কবিতা পরিষদ নতুনভাবে আবার পুনর্গঠিত হয়েছে। নতুনভাবে আপনারা এদেশের মানুষের যে আকুতি, এদেশের মানুষের যে চিন্তা, তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করবার জন্য আপনারা কবি হিসাবে আপনারা আপনাদের ভূমিকা পালন করবার জন্য উদ্যোগী হয়েছেন। আমি বলি যে, আমি মাঝে মধ্যে বলি যে কবিরা না থাকলে পৃথিবীতে বাসযোগ্য থাকতো না। সবচেয়ে সমাজের মধ্যে যারা সবচেয়ে সংবেদনশীল, যাদের যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে, যে কোনো মোড় পরিবর্তনে, যে কোনো মানুষের ডাকে, দেশের ডাকে যারা সবার আগে সাড়া দেয় তার লেখনী দিয়ে, কবিতা দিয়ে, তারা অন্যতম যে কবি এবং লেখক, ফলে তাদের এই ভূমিকাটি আমরা অত্যন্ত বিবেচনা করি। কবি মোহন রায়হান বললেন, লেনিন তলস্তয়কে বলেছিলেন তার সাহিত্যকে রুশ বিপ্লবের দর্পণ। তিনি সরাসরি বলশেভিক পার্টির সদস্য ছিলেন না, কিন্তু তার পুরো লেখার মধ্য দিয়ে তৎকালীন রুশ সমাজে বিপ্লব পূর্ব যে সমাজে মানুষের পরিবর্তনের যে আকুতি, বিপ্লবের যে আকুতি, সে আকুতি তার সাহিত্যের মধ্যে যেটা ধরা পড়েছে। ফলে যে কোনো বড় পরিবর্তনের জন্য প্রধানত জমিনটা তৈরি করেন তো দার্শনিকেরা, কবিরা, লেখকরা, সাংস্কৃতিক জগতে যারা কাজ করে, অর্থাৎ মানুষের যে মনের জগৎ, তার যে ভাব জগৎ, তার যে মানস চিন্তা, তার যে তৈরি করা, প্রথম পথ দেখা হচ্ছে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, তারা সেখানে পথ দেখান। আপনাদের নিশ্চয়ই যারা একটু ইতিহাস সম্পর্কে জানেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভারতে গণনাট্য সংস্থা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে 40 দশকে গত শতাব্দীর অসাধারণ গৌরবজনক তারা যে ভূমিকা পালন করেছিল। এখানে শত শত যারা পরবর্তী দশকগুলোতে যারা নানা ক্ষেত্রে দিকপালের ভূমিকা পালন করেছেন, তারা প্রায় 80-90% ভারতীয় গণনাট্য আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তার মধ্যে অনেক বাংলা ভাষাভাষী, তাদের সংখ্যাই হচ্ছেন এককভাবে সবচেয়ে বেশি। আমি মনে করি আজকে যে নতুন প্রেক্ষিতে নতুন যে জমিন তৈরি হয়েছে অভ্যুত্থানের পরে, আমরা বিরাট একটা স্বপ্ন প্রত্যাশা নিই এবারকার এই যে গণঅভ্যুত্থানের যে যাত্রা, সে যাত্রা হয়েছে আমি মনে করি সেদিক থেকে জাতীয় কবিতা পরিষদ
অসাধারণ একটা ভূমিকা পালন করবার ক্ষেত্র এবং সুযোগ এখন তৈরি হয়েছে। আপনারা অবস্থান নিয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, আপনারা গণমানুষের আকাঙ্ক্ষা, তার চিন্তা মননকে ধারণ করবার চেষ্টা করছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক স্বস্তির, অনেক বড় আশাবাদের জন্য। সেজন্য এবং ইতিমধ্যেই জাতীয় কবিতা পরিষদ বেশ কিছু কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন, যার কয়েকটাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের পার্টির তারাও কয়েকটা কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা আপনাদের এই কাজগুলোকে আমরা খুবই প্রশংসা করি এবং মনে করি যে এভাবে আপনারা এটাকে আমরা, আমার কিছু পরামর্শ আছে, সেটা নিশ্চয়ই আমি কথার শেষ দিকে একটু সংক্ষেপে উল্লেখ করব। সেদিক থেকে মনে করি যে সামনে এখন যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কবিতা পরিষদের অনেক বড় ভূমিকা পালন করবার একটা দায় এবং দায়িত্ব আছে। অভ্যুত্থানের পরে এখন 9 মাস পার হয়েছে। এই 9 মাস পরে যারা আমরা এই হলে আছি, বুকে হাত দিয়ে যদি আমরা প্রত্যেকে চিন্তা করি দেশ কোথায় যাচ্ছে, আমরা কি নিশ্চিত করে কেউ বলতে পারবো? আমরা কেউ নিশ্চিত করে বলতে পারবো না। মোহন রায় উল্লেখ করলেন, প্রতিটা সংবেদনশীল যে কোনো মানুষের পক্ষে তারা দেশকে নিয়ে উদ্বিগ্ন, ভবিষ্যৎকে নিয়ে উদ্বিগ্ন এবং আমাদের গৌরবের উত্তরাধিকারগুলো একে একে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের বড় বড় অর্জনগুলো যেভাবে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে, এটা নিয়ে নাগরিক হিসাবে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার জায়গাটা আমাদের বাড়ছে। 9 মাস পরে তো এরকমটা হওয়ার কথা ছিল না এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে ইতিমধ্যে সরকার বলতে পারেন 3টা তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদকাল 3 মাস করে যদি ধরি, 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল সরকার পার করে আসছে, কিন্তু এখনো পর্যন্ত জনমানুষের কোনো আস্থার জায়গা এখনো পর্যন্ত সরকার অর্জন করতে পারছে না। অথচ রাজনৈতিক দলগুলো আমরা সরকারকে এক কাটা সমর্থন জুগিয়ে আসছি, মানুষ সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। কারণ কেন? আমরা সবাই নিশ্চয় আমরা চিন্তাগ্রস্ত। আমরা দেখছি এক সরকারের মধ্যে অনেকগুলো সরকার যেন কাজ করছে, ঘরের মধ্যে যেন অনেকগুলো ঘর একসাথে কাজ করছে এবং এখনো পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা বিধান হয়নি, জীবন জীবিকা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এখনো পর্যন্ত মানুষ যে কোনো সময় কোথায় কখন কার বাড়ি, কার দোকান বা কার ঠিকানায় কে কখন হামলে পড়বে, কোন মব সন্ত্রাস কখন কার উপরে ঝাঁপিয়ে পড়বে, এ ব্যাপারে প্রত্যেকে কিন্তু উদ্বেগের ভিতরে কিন্তু আছে। অভ্যুত্থানের পরপরই প্রথম 15 দিন 1 মাস হয়তো এরকম একটা পরিস্থিতি থাকতে পারে, কিন্তু 9 মাস পরে একটা সরকার থাকার পরে এরকম একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি নিশ্চয়ই কেউ আমরা দেখতে চাই না। এরকম পরিস্থিতি অনিশ্চিত সময়ের জন্য নিশ্চয় কোনো নাগরিক হিসাবে এটাকে আমরা বরদাস্ত করতে আমরা রাজি না। তো সেদিক থেকে আমরা দেখছি যে অভ্যুত্থান হয়েছে, কিন্তু অভ্যুত্থানকে যারা বিপ্লব বলছেন ভালো, কিন্তু বিপ্লবের নামে আমরা দেখছি কাজ এবং অকাজ সবকিছুকে জায়েজ করা হচ্ছে, তাদের নানা তৎপরতা, এবং দেখছি যে দেশ এবং জনগণের এজেন্ডার বাইরেও বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন অংশের, বিভিন্ন ব্যক্তির নানা এজেন্ডা নিয়ে যার যখন যেমন খুশি, ওই যে আছে না ড্রেস অ্যাজ ইউ লাইক, যে যেমন খুশি পড়ো, যেমন খুশি নাচো, এরকম একটা বেপরোয়া তৎপরতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আমরা মনে করি এই তৎপরতা অবিলম্বে বন্ধ করা দরকার, কারণ না হলে একবার আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটা 72 থেকে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। 90 যারা আমরা এখানে আছি অনেকে তখন আপনারা রাজপথে ছিলেন, আমি প্রায় 9 বছর তখন রাজপথে আপনাদের অনেকের সাথে, এবং তখনও 90-এর এই 3 জোটের রূপরেখা আমরা কিন্তু কার্যকরী কিন্তু করতে পারি এবং আমাদের সে আশাও কিন্তু দুরাশায়, হতাশায় পর্যবসিত হয়েছিল। এবং এবারকার 24-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, 1,500 শহীদের রক্তের দাগ এখনো কিন্তু শুকায়নি, কিন্তু এখনো দেখছি দেশের এজেন্ডার বাইরে, জনগণের সামষ্টিক কল্যাণের বাইরে প্রত্যেকের যার যার নিজের ব্যক্তিগত গোষ্ঠীগত এজেন্ডা নিয়ে তারা কিন্তু দেশ এবং মানুষকে একভাবে প্রায় জীবন করে ফেলছে। এরকম কোনো পরিস্থিতি আমরা কিন্তু কেউ দেখতে চাই না।
সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে আমরা এরকম একটা বিপ্লবের নামে কোনো নৈরাজ্য, কোনো একটা বিশৃঙ্খলা আমরা কিন্তু এটা মনে করি অবিলম্বে এটাকে বন্ধ করা দরকার। এবং আমরা নিশ্চয়ই, আমি মনে করি আমাদের অনেকগুলো আমাদের গৌরবের জায়গা আছে। আমাদের অভ্যুত্থানের পরপরই অভ্যুত্থানে ব্যর্থ করবার জন্য, সরকারকে ব্যর্থ করবার জন্য, আমাদের অর্জনটাকে নষ্ট করবার জন্য পরাজিত ফ্যাসিস্ট শক্তি সহ ভারতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সহ এমনকি ভারতের মিডিয়া, তারা যেভাবে একটা বাংলাদেশ বিদ্বেষী তৎপরতা অব্যাহত রেখেছে, কিন্তু আমাদের ঐক্যের কারণের জন্য তারা কিন্তু এখানে এখন কিন্তু কোনো দাঁত বসাতে পারে। ইসকনের ঘটনার পরে অনেকের ধারণা ছিল চিটাগাংয়ের আইনজীবী আলিফ হত্যার পরে বাংলাদেশে বুঝি একটা পাল্টা একটা বুঝি এখানে রক্তগঙ্গা বয়ে যাবে। কোনো হামলা হয়নি, কোনো মানুষ মারা যায়নি, এবং এটা আমাদের অর্জন। আমরা একটা অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় আমরা দিয়ে এসেছি। এই যে একটা অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দেওয়া, মনে করি এইটা আমাদের ঐক্য, নানা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটাই আমাদের সম্পদ, এই ঐক্যটাই আমাদের অর্জন। তো আমি সেই জায়গা থেকে যেটা বলতে চাই, আজকে যখন আপনাদের সঙ্গে যখন আমরা আলাপটা করছি এখানে, আমার উদ্বেগের 3-4টা বিষয় সংক্ষেপে উল্লেখ করি। আমি এখনো পর্যন্ত মানুষ গত 16টা বছর 36 দিন প্রধান দাবিটা ছিল ভোটের দাবি, প্রধান দাবিটা ছিল গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, প্রধান প্রশ্ন ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা দায়বদ্ধ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হবে। তো এই দাবিটা ছিল প্রধান, এবং সেই লক্ষ্যে আমরা সবাই কিন্তু কাজ করছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা বলেছি, সেজন্য আমরা সরকারকে সমর্থন দিয়েছি। আমরা আইসিটি ট্রাইব্যুনাল ফেলছে, প্রত্যেকে আমরা অপরাধের বিচার চাই। বাংলাদেশে এখানে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আমরা প্রত্যেকে তার বিচার চাই। কিন্তু বিচারের নাম করে আবার আমরা হাজার হাজার মামলা, আবার আমরা দেখছি প্রায় লক্ষাধিক আসামি, সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ হাসিনার জমানার মতন করে শুধু ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, ওই যে বললাম, এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে কিন্তু ব্যাপকভাবে এখানে একটা গণহারে মামলা দেওয়া হচ্ছে। এই খেলাগুলো বন্ধ করা দরকার, না হলে প্রকৃত খুনি, প্রকৃত অপরাধীরা তারা কিন্তু বেঁচে যাবে। আমরা বলেছি দরকার হলে এই বিচারের কাজটাকে ত্বরান্বিত করেন, আইসিটি ট্রাইব্যুনালের কাজকে জোরদার করেন, এবং আমরা খুব দ্রুত আমরা একটা দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। পাশাপাশি আমরা বলেছি সমস্ত রাজনৈতিক দল পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, যে জমানা একটা ঐতিহ্যবাহী দলকে একটা কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, একজন ব্যক্তিকে একটা ফ্যাসিবাদী শাসকে পর্যবসিত করে, তাহলে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। তার জন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা নানা কর্মসূচি দিয়েছি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সবাই আমরা 31 দফা আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছি। ঐক্যমত কমিশনের কাজটা অনেকখানি সহজ হয়েছে, কারণ অনেকগুলো ব্যাপারে জনগণের কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমার সংবিধান, আমার রাষ্ট্র, প্রশাসন, সরকার কোথায় কি কি পরিবর্তন করতে হবে, নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ, বিচার বিভাগ সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে একটা যৌক্তিক ভারসাম্য তৈরি করা যায়, কিভাবে কোনো শাসকদের কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়, এসব প্রশ্নে আমাদের মধ্যে ঐক্যমত আছে। সেজন্য আমরা বলেছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ঐক্যমত কমিশনের কাজ হবে, তাদের কাজটাকে সম্পন্ন করা, যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত আমরা একমাত্র সেখানে একটা সনদ আমরা স্বাক্ষর করব, এবং এরপরে কাজ থাকে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। আমরা মনে করি যে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, মানুষ নিজের পছন্দের দলকে ভোট দিতে চায়, আর নিজের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। সুতরাং আমরা সেজন্য আমরা বলতে চাই অনতিবিলম্বে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা যেতে চাই। তাহলে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন এগুলো পরস্পর বিরোধী কোনো বিষয় নেই, সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আমরা প্রতিটা কাজকে মনে করি গুরুত্বপূর্ণ, সমন্বিতভাবে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এখানে সমস্ত কাজটাকে দৃশ্যমান করে একটা সুনির্দিষ্টভাবে নির্বাচনের পথে যাওয়ার সুযোগ এই মুহূর্তে তৈরি হয়েছে। আমি একটু উদ্বিগ্ন এই মুহূর্তে
সরকার তার প্রধান কাজটা বাদ দিয়ে দেখছি নানা দিকে সরকার ঝুঁকে পড়ছেন। এখানে আমরা অনেকটা ঘর পড়ার মধ্যে আলো পড়া দেবার মতো, যখন আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছি, রোহিঙ্গাদেরকে নিয়ে 15-16 লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে আমার পরিবেশগত একটা বিপর্যয় চলছে দক্ষিণাঞ্চলে, কিভাবে তারা ফিরে যাবেন তাদেরকে আমরা বহন করতে পারছি না। তখন আমরা দেখছি মানবিক করিডোরের নাম করে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে আরাকান পর্যন্ত সেখানে একটা করিডোর দেওয়ার একটা আলোচনা চলছে। এবং এবং আমরা এটি নিয়ে আমরা উদ্বিগ্ন যে পৃথিবীর নানা প্রান্তে এই সমস্ত মানবিক করিডোরগুলো শেষ পর্যন্ত সামরিক করিডোরে এগুলো পর্যবেসিত হয়েছে। এমনিতেই আমাদের জাতীয় নিরাপত্তা বহু দিক থেকে হুমকির সম্মুখীন। ভারতের কোথায় কি হয়েছে, গুজরাট থেকে বাঙালি মুসলমানদেরকে ধরে এনে খাগড়াছড়ি বর্ডার থেকে শুরু করে বিভিন্ন বর্ডার দিয়ে ইতিমধ্যে কয়েকশোকে বাংলাদেশে এখানে ঢুকে দেওয়া হয়েছে, এখানে তাদেরকে পুশিং করা হয়েছে। সরকার এই পর্যন্ত একটা শক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই এই ঘটনা। তো আমরা সেজন্য বলেছি ইতিমধ্যে আমরা বহুমাত্রিক সংকটের মধ্যে আমরা, সুতরাং আমরা বাংলাদেশকে ব্যবহার করে কোনো কর্তৃত্ববাদী, কোনো পরাশক্তি, কোনো আধিপত্যবাদী শক্তি যেই চেহারাই হোক না কেন, তারা একটা অনেক সময় তারা মানবিক চেহারা নিয়ে আসে। সুতরাং বাংলাদেশে জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে, অস্তিত্ব বিপন্ন হবে, আমার সার্বভৌমত্ব বিপন্ন হবে, এরকম কোনো তৎপরতা আমরা কোনো সরকারকে নিশ্চয় আমরা করতে দিতে পারি না। সুতরাং এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা সেখানে আমি বিশ্বাস করি এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। সময়টা এখন খুবই জটিল। এখন সেই জটিল পরিস্থিতিতে আমরা বলেছি যে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা গত পরশুদিন আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলেছি আমরা যেমন নির্দিষ্ট অপরাধের বিচার চাই, আমরা গুম খুনের বিচার চাই, 16 বছরের প্রতিটা অপরাধের বিচার আমরা চাই, কিন্তু এই বিচারটা আপনারা, এবং আমরা যেমন এখানে যে ঠান্ডা মাথায় যে হত্যাকাণ্ড হয়েছে আমরা যেমন তার বিচার চাই, এবং দলগতভাবেও আমরা আওয়ামী লীগকে আইনগতভাবে তাকে আমরা বিচারিক তৎপরতার মধ্য দিয়ে আমরা সেটারও কিন্তু আমরা বিচার দেখতে চাই। কিন্তু এটা করতে যে আপনারা এমন সমস্ত এজেন্ডা হাজির করছেন যেগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা করছেন না, কথা বলছেন না, রাজনৈতিক দলগুলোর মতামত নেবার কোনো প্রয়োজন বোধ করছেন না। আপনারা প্রতিদিন নতুন নতুন ডালা খুলছেন, নতুন নতুন বাক্স আপনারা খুলছেন, কোন বাক্সের মধ্যে কি এজেন্ডা আছে পুরোটা কিন্তু আমাদের কিন্তু জানা নেই। এমন সব বাক্স খুলছেন যে বাক্স বন্ধ করার চাবি সম্ভবত আপনাদের কাছে নাই। এই বাক্সগুলোকে কিভাবে আবার বন্ধ করবেন সেই চাবিগুলো অথবা সেই বুদ্ধি বা কৌশল আছে কিনা আমরা জানি না, কিন্তু এটা আমাদেরকে অনিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছে। একজন বিখ্যাত লেখক বলেছিলেন ভারতে যে একজন অন্ধ পথ চলতে পারে যদি তিনি জানেন তিনি কোন দিকে তিনি যাচ্ছেন, কিন্তু কোনো মানুষ যদি সুনির্দিষ্ট কোনো ভিশন না থাকে, লক্ষ্য না থাকে, দৃষ্টিমান মানুষও কিন্তু ঠিকমতো কিন্তু পথ চলতে পারে না। সুতরাং আপনি কি বলছেন সরকারকে বলতে চাই, পরিষ্কার করে কথা বলেন, ছেড়ে কথা বলেন। এবং এখানে আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচন এবং এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা সবাই সহযোগী হব। এবং আমি সরকারকে বলবো অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে দলগুলোকে প্রতিপক্ষ তৈরি করবেন না, তাদের সাথে অপ্রয়োজনীয়ভাবে বিরোধী জড়িয়ে পড়বেন না। আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এই সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। যখন বুঝবো যে আপনারা জন আকাঙ্ক্ষার পাশে আছেন, জনগণের কল্যাণের পাশে আছেন, গণতান্ত্রিক অভিযাত্রার পক্ষে কাজ করছেন, সমর্থন থাকবে। কিন্তু যদি দেখি যে আপনারা ট্রাক হারিয়ে ফেলছেন, আপনারা পথ হারিয়ে ফেলছেন, তখন কিন্তু রাজনৈতিক দল এবং জনগণ তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে তখন কিন্তু বাধ্য হবে। আমি আশা করতে চাই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আপনারা মেহরবানি করে নতুন নতুন এজেন্ডা, নতুন নতুন বাক্স আর খোলার চেষ্টা করবেন না। এনাফ ইজ এনাফ। যেটুকু খুলেছেন এই ঝাঁপিগুলো বন্ধ করার ব্যবস্থা করেন, আলোচনা করেন, কথা বলেন। রাজনৈতিক দল সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন আস্থায় নিয়ে যাতে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য 16 বছর ধরে আমরা যে গণতান্ত্রিক দায়বদ্ধ ব্যবস্থা অপেক্ষা করছি সে পথে আপনারা হাঁটবেন। জাতীয় কবিতা পরিষদকে আমরা এই যাত্রায় তাদেরকে আমরা খুব সক্রিয়ভাবে একটা সহযোগী ভূমিকায় তাদেরকে আমরা দেখতে চাই। জাতীয় কবিতা পরিষদ যে কোনো জুলুমের বিরুদ্ধে
নিপীড়নের বিরুদ্ধে বরাবরই আপনারা সোচ্চার ছিলেন। এখন যে চেহারাই হোক না কেন, মোহন এখানে উল্লেখ করেছেন, আমরা একটা ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছি। যে কোনো নামে, যে কোনো চেহারায়, যে কোনো আদর্শের নাম করে নতুন কোনো ফ্যাসিবাদী চিন্তা, নতুন কোনো ফ্যাসিবাদী আইডিয়া, নতুন কোনো জবরদস্তি কোনোভাবেই কবিরা যেমন মেনে নেবে না, কোনো রাজনৈতিক দল, জনগণের কোনো অংশ, আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা কিন্তু মেনে নেব না। কথাটা খুব পরিষ্কার করে কথাটা নেওয়া দরকার। আপনারা যেটা বললাম, বিপ্লবের নামে আপনারা সমস্ত কিছু চালিয়ে দেবেন জনগণের কথা বলে, এরকম করতে থাকলে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আপনাদের উদ্দেশ্য নিয়ে মানুষ প্রশ্ন তুলবে, মেহরবানি করে রাজনৈতিক দল এবং জনগণের মুখোমুখি আপনারা দাঁড়াবেন না, সে কথা বলতে চাই। এবং কবিতা পরিষদ আমি মনে করি তারা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা বিভিন্ন সময় কবিতা উৎসব করেছেন, এখন আমি মনে করি নতুন চেহারায় আবার এক ধরনের ফ্যাসিবাদী আইডিয়া, ধ্যান ধারণা, বিশেষ করে সাংস্কৃতিক জগতে আমরা দেখছি একদিকে মাজার ভাঙা পড়ছে, যে কোনো মুক্ত চিন্তা, মুক্ত মতামত, এখনো তার উপরে আমরা দেখছি হুমকি, আমরা দেখছি গণমাধ্যমগুলোর উপরে পরোক্ষভাবে আমরা হুমকি দেখছি, আমার বাউলদের উপরে, আমার নানা লোকজ শিল্প, লোকজ আমাদের তৎপরতার প্রতি আমরা এখন বহুমুখী কিন্তু আমরা হুমকি কিন্তু দেখছি। এগুলোকে আমরা কোনোভাবে আমরা কিন্তু বরদাস্ত করতে পারি না। যাতে কবিতা পরিষদ এ ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন, আপনারা ঢাকাতে কর্মসূচি নেবেন, সমগ্র বিভাগীয় পর্যায়ে আপনারা কর্মসূচি নেবেন এবং প্রতিবাদী কবিতা, দ্রোহের কবিতা, প্রতিবাদী লেখা, প্রতিবাদী শিল্প, সাহিত্য, সঙ্গীত কিভাবে আমরা করতে পারি। কারণ একটা কবিতার যে শক্তি, 100টা বক্তৃতারও কিন্তু সেই শক্তি কিন্তু নেই। ফলে একটা লেখার যে শক্তি, 20টা বক্তৃতারও কিন্তু সেই শক্তি হবে না। সুতরাং আমরা মনে করি আপনারা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে কবিতা পরিষদের আমরা মত বিনিময় করছি। আমরা মনে করি যে আপনারা বাংলাদেশের এখন যে পরিস্থিতি, কাউকে না কাউকে পথ দেখাতে, কাউকে না করে আরো দেখাতে হবে। এবং আমার এখানে কবি, শিল্পী, সাহিত্যিকরা সারা দুনিয়াব্যাপী, যেখানে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, প্রথম আলো পত্রিকা ছিল কবিরা, সংবেদনশীল মানুষ, কবি, লেখকরা, দার্শনিকরা। বাংলাদেশে আপনাদের উপরও এর মধ্যে ঐতিহাসিক সময় কর্তব্য অর্পিত হয়েছে। আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। ফলে আমরা কেবল কোনো বন্দনার যে সংস্কৃতি, রাজা বাদশাদের শাসকদের যে বন্দনা করা, তাদের যে বন্দনার সংস্কৃতি থেকে ইতিমধ্যে আপনারা বেরিয়ে এসছেন। সুতরাং আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সেই জায়গা থেকে কবিতা পরিষদ এগোবে এবং আমি বিশ্বাস করি সেই পথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা আপনাদের ভাই বন্ধু হিসাবে, আমাদের সহযাত্রী হিসাবে আমরা আগামীতে আমরা পথ চলতে পারবো এবং বাংলাদেশকে এখন একটা কালো সময়ের পরে আবার কিছুটা যে আমরা দেখছি যে একটু আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে, এই মেঘটা সরিয়ে আমরা আশা করি আমরা একটা রৌদ্রকরোজ্জ্বল দিন, চমৎকার একটা প্রভাত